সেনাবাহিনী এক্সার্ট করছে, সেনাবাহিনী আর ডিসকাশন করছে না যে আমরা মব চাই না, ক্লিয়ার। আপনি যদি দেশপ্রেমিক হন আপনি মব করতে পারবেন না। নোবেল সহ 10টি আন্তর্জাতিক পুরস্কারে করমুক্ত করা হচ্ছে। তেনারা আসলে তাদের নোবেলের প্রাইজ মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন। এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হয়তো ভালো হতো। আপনি ইউনূস স্যারের বিভিন্ন কাজে মনে হচ্ছে যে উনি খুব দ্রুত সব সমাধান করে ফেলতে চাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে তার ব্যাংকের সমস্যাগুলো সমাধান করা, তারপরে তার নিজের মামলাগুলো খুব দ্রুত পর্যায়ে শেষ হয়েছে একদিনের মধ্যে। তারপরে তার ট্যাক্সের বিষয়গুলো সমাধান করা। নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন, আরেক পাশে কাউকে রাখলেন না, নৌকা ডুবে গেছে, ডুবে যায়। সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায়, এই বিএনপি 280টি আসন পাবে, 290টি আসন পাবে। 290টি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন? আর একটা ট্যাগ আছে, মানে স্বৈরাচারের দোসরের বাইরে আর একটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধাবাদী রাজনীতি করেন আর কি। কখনো আওয়ামী লীগের সাথে জোট, কখনো বিএনপি যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন, কখনো বা গৃহপালিত বিরোধী দলের তকমা আপনাদের কপালে জোটে। এরকম কিছু বিষয় আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন? মানে এই সরকার মবের ভয় দিয়েই দেশ চালাচ্ছে। এই মবটাকে আমরা মনে করছি বিচ্ছিন্ন, আসলে বিচ্ছিন্ন না, এটা খুব পারপিচুয়েটেড এবং প্ল্যান করে একটা ভীতিকর পরিস্থিতির মাধ্যমে রেখে শাসনের একটা প্রক্রিয়া, যেটা ফেল করেছে। আজকের অতিথি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে কয়েকটা আঙ্গিকে আজকে আসলে প্রশ্ন করব এবং জানতে চাইবো, আপনার দলীয় কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সার্বিক রাজনীতির কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং বিশেষ করে আপনি আইন অঙ্গনের মানুষ, আইনি কিছু বিষয় নিয়েও আপনার কাছ থেকে জানতে চাইবো। শুরু করি, যে সম্প্রতি একটা ঘটনা দেখলাম বেশ আলোচিত হলো, রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, আগুন দেওয়ার ঘটনা ঘটলো। বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন এবং তারপরে আমরা দেখলাম সেনা সেখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, তিনি কয়েকজনকে ডেকে নিয়ে গেলেন, নেতারা গেলেন, বললেন, একজন বিএনপি নেতা বললেন চা খেতে গেছেন, তারপর সরি বলে যার যার ঘরে ফিরে গেলেন, এরকম একটা ব্যাপার হলো। আমি আসলে আপনার কাছ থেকে এই বিষয়টি অনেক আলোচিত হয়েছে, গণমাধ্যমে এসেছে, তারপরেও আপনাদের অবস্থান থেকে একদম ছোট করে যদি একটু ঘটনাটি কি ঘটলো বলেন, এবং তারপর কি মামলা হয়েছে, আপনারা মামলা করেছেন, আপনাদের বিরুদ্ধে মামলার আপডেট, মানে সবশেষ আপডেটটা একটু জানি। জি ধন্যবাদ। আসলে যেটা ঘটেছিল, ন্যাচারালি চেয়ারম্যান স্যার রংপুরে গিয়েছিলেন, তিনি মিটিং শেষ করে বাসায় ছিলেন, পার্টির লোকজন পার্টি অফিসে ছিলেন, কেউ ছিল না। ফাঁকা সময়ে কিছু দুর্বৃত্ত তার বাসার সামনে মিছিল করে, তার বাসায় ঢিল মারে, তার বাসায় আগুন দেয়, তার ওখানে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই জিনিসগুলোর ফলে ডেফিনেটলি লোকাল জাতীয় পার্টি এতে স্তম্ভিত হয়ে যায়, কারণ ওই বাসাটি শুধু জেএম কাদেরের বাসা না, ওখানে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ থাকতেন, এরশাদের বাসা। ওখানে এরশাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মা থাকতেন, এবং যখন এরশাদ স্যার রাষ্ট্রপতি ছিলেন তখন ওই বাসায় আসতেন। তখন ওই বাসায় একটা সাজ সাজ রব পড়ে যেত যে প্রেসিডেন্ট আসছেন, তখন লোকাল জিওসি, লোকাল কর্মকর্তা সবাই ওই বাসাকে ঘিরে থাকতেন। এবং এরশাদ স্যারের মা সবার জন্য খাওয়ার ব্যবস্থা করতেন, কনস্টেবল থেকে শুরু করে একদম সামরিক সচিব পর্যন্ত প্রত্যেকেই ওই বাসায় খেতেন যেদিন এরশাদ স্যার আসতেন। তো ওই বাসাটা তো ঐতিহাসিক বাসা, একজন সাবেক সেনা প্রধানের বাসা। হুম। এইখানে আগুন দেওয়া হয়েছে এবং সে আগুনটা কিন্তু ফ্যাটাল হতে পারতো, কাঠের বাসা, ওখানে অনেক কাঠের জিনিসপাতি আছে, মৃত্যু ঘটনা ঘটতে, এটা অ্যাটেম্প টু মার্ডার বলা যেতে পারে, প্লেন অ্যান্ড সিম্পল। এখন কারা করেছে? যাদেরকে সেনাবাহিনী যারা করেছে তাদেরকে সেনাবাহিনী ডেকেছে, এবং সেনাবাহিনী ব্রিফিং করেছে যে তারা এটা করবে না, তারা ভুলবশত করেছে, আবেগের বশে করেছে। বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে তো আমাদের কোনো কোনো প্রকার দ্বন্দ্বের কোনো কারণ নাই। এবং খুব দুঃখের বিষয়, রংপুরে যে ছেলেটি আগুন দিয়েছে বা মিছিল দিয়েছে বা এই মুহূর্তে বৈষম্য বিরোধী প্রধান, 6 তারিখে সে ফুলের মালা নিয়ে আহ বেগম মোস্তফাকে ফুলের মালা দিয়েছে, যে আপনার এই আন্দোলনে ব্যাপক ভূমিকার জন্য আমরা আন্দোলন করতে পেরেছি, ওনাকে ফুলের মালা দিয়েছে। তার সাথে ফুলের মালায় ছিল আরিফ, সে জেলে ছিল। আমাদের 3জন সদস্য সেই সময় জেলে ছিল এই আন্দোলনের কারণে। সেই 3জনের একজন হচ্ছে ছাত্র সমাজের সভাপতি আরিফ, যে এখন মামলা করেছে ওদের বিরুদ্ধে, এবং সেখানে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্রদের নেতাদের বিরুদ্ধে একটা মামলা সেটা নেওয়া হয়েছে। আবার রংপুরের বৈষম্য বিরোধী জিএম কাদের সহ মোস্তফা সহ সবার বিরুদ্ধে মামলা করেছে, সবার বিরুদ্ধে। এখন যে ছেলেটা রাজনৈতিক অভিজ্ঞতা 2-4 বছর, সে মোস্তফার বিরুদ্ধে মামলা করেছে, যে মোস্তফার অভিজ্ঞতা আজকে 40 বছর, 50 বছর।
রংপুর উত্তরবঙ্গের লোক, দিনাজপুর, নওগাঁ, নাটোর, রংপুর, গাইবান্ধা, আপনি থ্রু আউট দ্য হিস্ট্রি দেখবেন, দেবী চৌধুরীর এলাকা, গাইবান্ধা আমার গ্রাম যেখানে, দেবী চৌধুরী আমার পাশে, এগুলো হচ্ছে রেভিলিয়াস এলাকা, এগুলো হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট এলাকা। নাচলের রানী এখানে ছিল ইলামুত্র, নাটোরে। তারপর দিনাজপুরে আপনার কানসাট ঘটনা ঘটেছে, চাঁপাইনবাবগঞ্জে। দিনাজপুরে ইয়াসমিন হত্যা মামলা, কৃষকের সার হত্যা মামলা, সমস্ত কিছু সন্ন্যাসী বিপ্লব ব্রিটিশ পিরিয়ড এখানে হয়েছে। এবং অতি সম্প্রতি 90 সালে যখন এরশাদকে অ্যারেস্ট করা হলো তার ক্ষমতা ছাড়ার পরে, রংপুরের লোক ডিসি অফিস ঘেরাও করেছিল, লাথি মেরে ডিসি অফিস ভেঙেছে, ভেঙে সেখানে গিয়ে ডিসি কে ফোর্স করেছে নমিনেশন জমা নিতে। গাইবান্ধার লোক তো গিয়ে ওখানে ডিসির কলার ধরেছে। ওখানে কোনো 99% টোটাল ওয়ান সাইডেড ছিল এখন জাতীয় কি পার্টি, করলো? একটাও এখন আছে। যখন জিএম কাদেরের বাড়িতে সাবেক সেনাপ্রধান এরশাদের বাড়িতে রাষ্ট্রপতি, তার বাড়িতে আপনি যেভাবে বলছিলেন এভাবে হামলা হলো, তখন আসলে এই জনগণ কি করলো? তখন জনগণ অবশ্যই পরের দিন ব্যাপক আন্দোলন করত, ব্যাপক ক্ষোভ হতো, কিন্তু সেনাবাহিনী তখন টেক ওভার করে নিয়েছে। এবং আপনি দেখবেন এই ঘটনার পরে সেনাবাহিনীর যে মুভমেন্ট, সেনাবাহিনীর মুভমেন্টের সাথে আগের মুভমেন্ট, আই মিন এই ঘটনার আগের এবং পরের মুভমেন্টের আপনি বিহেভিয়ারিয়াল একটা পার্থক্য দেখবেন। সেনাবাহিনী এক্সার্ট করছে, সেনাবাহিনী আর ডিসকাশন করছে না যে আমরা মব চাই না, ক্লিয়ার। আপনি যদি দেশপ্রেমিক হন আপনি মব করতে পারবেন না, আপনি যদি মব করেন তাহলে আপনি দেশপ্রেমিক না, আমি আপনার বিরুদ্ধে স্পষ্ট নিব। খুব মিষ্টি ভাষায় শক্ত কথা বলেছেন কিন্তু সে কিন্তু আমাদের আপনি ব্রিগেড বলছিলেন এটা অ্যাটেম্পট টু মার্ডার। অ্যাটেম্পট টু মার্ডারে কি মিষ্টি ভাষায় শক্ত কথা বলার কথা? সেটা অবশ্যই উচিত না, অ্যারেস্ট হওয়া উচিত ছিল, তাদেরকে জেলে দেওয়া উচিত ছিল। কিন্তু ডেফিনেটলি তারা যেহেতু আন্দোলন করেছে বা তাদের সাথে একটি বিশাল সংগঠন আছে, অন্য অন্য জেলায় তখন আবার আন্দোলন শুরু হবে তাদের মুক্তির জন্য, হয়তো বা সেনাবাহিনী এখানে একটা স্টিক অ্যান্ড ক্যারট অ্যাপ্রোচ নিয়েছে, সেটা সেনাবাহিনীর নিজস্ব দক্ষতা, নেগোসিয়েশন স্কিল, ডিপ্লোমেসি স্কিল। আমি মনে করি ফর দ্য ফার্স্ট টাইম আন্দোলন করা বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই প্রথম। এর আগে কোনো মামলা হয়নি, মামলা হয়েছে। আমি এখন যেটি প্র্যাকটিক্যালি বুঝি, এই এনসিপি যেটি এখন নিবন্ধিত দল না, নিবন্ধিত দল ছাড়া তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দেশের নির্বাচন বিষয়ে মতামত দেয়। অনিবন্ধিত দল নির্বাচন নিয়ে বলছে নির্বাচন পিছাতে হবে। এনসিপি বৈষম্য বিরোধী তারা এত বেশি ফ্রন্টে শত্রু বাড়াচ্ছে, তাদের তো একসময় দেখা যাবে জামাত এবং ডক্টর ইউনূস স্যার ছাড়া কেউ থাকবে না। এবং ডক্টর ইউনূস স্যার যদি কখনো বলেন আমি আর রাজনীতি করব না, এই নেতারা তো প্যারেন্টলেস হয়ে যাবে তিনি তো টোটালি। কারণ রাজনীতি তারা করছেন জাতীয় না। তিনি করছেন না, বাট করতে পারেন এমনটি সবাই মনে করছেন। এনসিপির স্বপ্ন, ধারণ বাহন সবই ডক্টর ইউনূস স্যারকে ঘিরেই হচ্ছে। ডক্টর ইউনূস স্যারও সমস্ত স্বপ্ন এনসিপি ঘিরেই করছে, যে এনসিপি ভোটে 250টি আসন পাবে, বিশাল জনপ্রিয় দল হবে, তরুণরা 17 বছর 16 বছর থেকে 22 বছরের তরুণরা দেশ চালাবে, এরকম ইউটোপিয়াজম কল্পনা অনেকে করতেছে তাত্ত্বিকরা, যারা কখনো ভোটের এক্সপিরিয়েন্স বিন্দুমাত্র নাই। এর ফলে যেটা করছে, এই ছেলেরা অতি উৎসাহিত হয়ে, ওই যে বললাম আপনার এলাকার সবচেয়ে হুম। সিনিয়র পলিটিশিয়ান, তার বিরুদ্ধে আপনি মামলা করছেন। আপনি যে মামলা করছেন এটা অন রেকর্ড রয়ে গেল যে আপনি অমুক অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছেন। এইটা তো বহুদিন পর্যন্ত এটা রেস্ট থেকে যাবে। এই একই কাজ আওয়ামী লীগ করেছিল, তার রেশ আওয়ামী লীগ পাচ্ছে। আওয়ামী লীগ তো একটা অনেক বড় দল, তারাই ধাক্কা নিচ্ছে। এই ছেলেপেলেরা, এরা তো এই ধাক্কা নিয়ে বাকি জীবন কাটাতে পারবে না। এদেরকে উৎসাহিত করে এদেরকে ধ্বংস করা হচ্ছে, এদেরকে অতি এক্সাইটেড করে অ্যাটাক করিয়ে এদেরকে ধ্বংস করা হচ্ছে। এদেরকে আর ধাক্কাটা কে দিবে? মানে উত্তরবঙ্গে আওয়ামী লীগ যেমন গণ অভ্যুত্থান হলো, তাদের ধাক্কাটা ছিল সেটা, মানে এনসিপির ধাক্কাটা কে বা কিভাবে? দেখুন, এদেশের মানুষ কখনোই অধ্যুত্ব পছন্দ করে না, এদেশের মানুষ কখনো নেগেটিভ ফোর্স পছন্দ করে না। সাধারণ মানুষ এদের বিরুদ্ধে নেমে যাবে, অলরেডি নেমে গেছে। আপনি পত্রিকা খুললে প্রতিদিনই বৈষম্য বিরোধী অথবা আপনি প্রতিদিনই এনসিপির কারো না কারো বড় দুর্নীতির নিউজ পাচ্ছেন। এবং অনলাইনে যে ব্যাপক জোয়ার একসময় তাদের পক্ষে ছিল, এটা তাদের বিপক্ষে চলে গেছে, যদি অনলাইন ভিত্তি করে কিছুই হয় না। এবং আমি মনে করি মাঠে ঘাটে তারা খুব সাড়া ফেলতে পারেনি, যদিও সার্জিৎ সম্প্রতি সাজিদ সাহেব উত্তরবঙ্গ ভিজিট করলেন এবং তার মিটিং এ বেশ লোকজন দেখা গেল। কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের 30,000 ওয়ার্ড ভিত্তিক একটি দল করার মতো শক্তি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র বা ইনকিলাব মঞ্চ বা সবাই মিলেও করতে পারেনি, কারণ তারা একই ভোট ব্যাংকে ঘুরপাক খাচ্ছে। জি। তাদের ভোট ব্যাংকটা আলট্রা ইসলামিস্ট এবং তাদের ভোট ব্যাংকটা অনেক ক্ষেত্রে অ্যান্টি 71। শেষ করে দিচ্ছি, তারা প্রথমেই একটা অ্যান্টি 71 রোল নিয়ে নিয়েছে। এদেশের মানুষ তাদেরকে ন্যাশনাল হিরোর পর্যায়ে রেখেছিল, কিন্তু দেখা গেল তারা 47 থেকে আমাদের স্বাধীনতা শুরু হবে,
একাত্তর কেন হবে, রিসেট বাতন, বিভিন্ন কথা বলে মুক্তিযুদ্ধকে কিছুটা ছোট করে তার একটা অবস্থান এক্সপোজ করে ফেলেছে। এবং আমি বলবো এটাও রাজনৈতিক তাদের একটা ভুল অ্যাডভাইস। তাদের মনের মধ্যে যদি কোনো আকাঙ্ক্ষা, কামনা, বাসনা থেকেও থাকে, তারা খুব দ্রুত এটা দেখিয়ে ফেলেছে। এবং এই দ্রুত দেখিয়ে ফেলার কারণে জনগণের বিশাল অংশ প্রথমেই তাদের ব্যাপারে সতর্ক হয়ে গেছে। দেন আসছে দুর্নীতি। এক লাইনে শেষ করে দিচ্ছি, যতগুলো দুর্নীতির অভিযোগ আসছে, প্রত্যেকটা অভিযোগের এনসিপি বা বৈষম্য বিরোধী বা সবাই একটা ব্যাখ্যা দিয়েছে যে ও আমার পিএস না, ওর দায় আমি নেব না। কেউ প্রমাণ করতে পারেনি দুর্নীতিটি হয়নি, কেউ বস্তুনিষ্ঠভাবে অঙ্ক দিয়ে বলতে পারেনি দুর্নীতি হয়নি, কিন্তু সবাই ডিশোল্ডারিং করছে দুর্নীতির অভিযোগটা। সো বিপ্লব, আমি সবসময় একটা কথা বলি, বিপ্লবীরা পবিত্র, মহাপবিত্র। বিপ্লব অবস্থায় যারা মারা যায় তারা বাকি জীবন শহীদের মর্যাদা পায়, ন্যাশনাল হিরো। বিপ্লবী যখন করাপ্টেড হয়ে যায়, তখন তারা আর বিপ্লবী থাকে না। তখন বিপ্লবকেও সে ধারণ করেনি, বিপ্লবও তাকে আর ধারণ করবে না। তারা তখন জাতীয় বার্ডেন হয়ে যায়। আপনি ইতিহাস বলছিলেন তাই বলে। এনসিপির ভোটের ব্যাংকের হিসাবের কথা বলছেন, আমি আপনাদের ভোটের হিসেবের কথাও একটু পরেই জানতে চাই। কিন্তু আপনি মানে ওই জায়গাটি আপনি কি মনে করেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে? কারণ যখন ঢাকায় জাতীয় পার্টির অফিসে হামলা হলো, অগ্নিসংযোগ হলো, তখন সেখানে সেনাবাহিনী পুলিশ আশেপাশেই ছিল, সেটা ঠেকানো হলো না। পরবর্তীতে আমি আপনার কাছেই আমার এই প্রোগ্রামে জিজ্ঞাসা করেছিলাম যে মামলা হয়েছে কিনা, আপনি বলেছিলেন মামলা নেওয়া হয় নাই তখন সেই ঘটনায়। মানে এখন এই ঘটনায় একটা বাড়িতে হামলা হলো, সাবেক সেনাপ্রধানের বাড়িতে, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে, আমরা দেখেছি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতেও হামলা হলো, সেখানেও সেনাবাহিনীর উপস্থিতি ছিল, কিন্তু তারাও চলে আসলো। এখানে অন্তত ডাকা হলো এবং কথা হলো। মানে মবের বিরুদ্ধে কি এখন অবস্থানটা উন্নতি হয়েছে? যে কালকে বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন সাহেব উনি যখন চিফ অ্যাডভাইজারকে কথা বলছিলেন, অলি আহমেদ কথা, সবাই কিন্তু ল অর্ডার নিয়ে খুব কনসার্ন, যে ল অর্ডার ভেঙে পড়েছে। এবং ল অর্ডার ভেঙে পড়লে সে দেশে কোনো সংস্কার সম্ভব হয় না, সে দেশে কোনো উন্নয়ন সম্ভব হয় না, সে দেশে কোনো কিছুই হবে না। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী দেখছে যে ল অর্ডার ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে কোথায় যাবে। একটা পর্যায়ে দেশ আর দেশ থাকবে না, একটা পর্যায়ে নির্বাচন তো দূরে থাক, ডে জীবন বাঁচানোই কঠিন হয়ে যাবে। এবং যে ভয়েসে এই মবকারীরা সেনাবাহিনীর সাথে কথা বলে, যে টোনে, এটা তো সেনাবাহিনীর জন্য খুব অমর্যাদাকর। যে টোনে তারা পুলিশের এসপি অথবা ওসির সাথে কথা বলে, ধানমন্ডিতে একটা ঘটনা ঘটেছিল, আর ঘটনা ঘটলেই তারা ছুটে যাচ্ছে বড় বড় নেতারা। এটাও তো আরেকটা ইল অ্যাডভাইস। ওরা তো ওখানে ফোন করতে পারে, ওরা ওখানে মেসেজ দিতে পারে, নিজেরা চলে যাচ্ছে। ওই যে অপরিপক্কতা কিছুটা আছে। আর এরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, দেখো যে মন্ত্রী অবস্থায় এরা থানায় চলে গেছে যে আমার অমুককে ছেড়িয়ে নিয়ে আসেন। এটা মানে ফিলোসফিক্যালি খুব সুন্দর মনে হয় যে সহকর্মীকে ছড়িয়ে নিতে জেলখানায় চলে গেছেন, কিন্তু রাষ্ট্র কাঠামোয় চিট ধরিয়ে দেয়, অর্ডার অফ প্রেসিডেন্ট হায়ারার্কিতে চিট ধরিয়ে দেয়। এই ক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনী একটা মেসেজ দেওয়া শুরু করলো রংপুর থেকে। এর আগেও 2006 সালে যখন এরশাদ স্যারের নমিনেশন বাতিল করে দেওয়া হলো, তখনও কিন্তু রংপুর থেকেই আন্দোলন শুরু হলো। ইভেন 24 সালে আবু সাইদের মৃত্যু হলো রংপুরে, তারপরে কিন্তু আন্দোলন বেগবান হয়েছে। এবং রংপুরে সর্বদলীয় আন্দোলন প্রথম বাংলাদেশে শুরু হয়েছে রংপুরে, এই 24 সালেও। রংপুর একটা টার্নিং পয়েন্ট, ইতিহাসে অসংখ্যবার হয়েছে, আবার হবে, আবার হতে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি মনে করি সেনাবাহিনী রংপুরের মানুষের পালস বুঝে এখানে ন্যায় বিচার করেছে। এবং মামলায় কি হবে আমরা জানি না, হাজারো মামলা সারাদিনই হচ্ছে। কিন্তু যেভাবে করে আমাদের এই বিপ্লবীরা আস্তে আস্তে বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে, আওয়ামী লীগের কাছে, সাধারণ মানুষের কাছে কিছুটা আইসোলেশনে যাচ্ছে, কিছুটা দুর্নীতির অভিযোগে তারা অভিযুক্ত হচ্ছে। আম, আমি তো মনে করি তারা আস্তে আস্তে দল করতে পারবে না। তাদের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে বিএনপি যদি তাদেরকে আসন ছেড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জোর করে বসিয়ে তাদেরকে জিতিয়ে নিয়ে আসে। কিন্তু বিএনপির বিএনপির সাথে তো দায়িত্ব তাদের পড়ে একটা যাবে। মুখোমুখি মানে একদম বাকবিতণ্ডার অবস্থা বিরাজ করছে, সেখানে বিএনপি কেন তাদের জন্য আসন, মানে এই অবস্থানের কোন রকম সম্ভাবনাও কি আছে যে তাদেরকে আসন ছেড়ে দেবে বিএনপি? বিএনপি এসব বিষয়ে অতীতে আমরা দেখেছি যথেষ্ট লিবারেল দল, অনেক ছোট দলকেই তারা অ্যাকোমোডেট করেছে। এখন ওই যে বললাম, ইল অ্যাডভাইসের কারণে এই ছাত্ররা অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় নেতার সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছে। সেদিন দেখলাম একজন নেতাকে বলছে আপনি পড়ালেখা করে আসবেন, এটা নিয়ে ঝগড়া হচ্ছে। আরেক জায়গায় দেখলাম আরেকজন আমাদের রিপন ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে। তো ঝগড়া না করাটা হচ্ছে রাজনীতি, ঝগড়া করে চাপিয়ে দেওয়াটা তো রাজনীতি না। তো ডেফিনেটলি তাদের সাথে সিনিয়র অনেক পলিটিশিয়ানের মানসিক দূরত্ব হচ্ছে, এটা বয়সের কারণে হতে পারে। কিন্তু
বিএনপি হয়তো বা তাদেরকে কিছু কিছু জায়গায় সাপোর্ট দিবে, অ্যাকোমোডেট করবে, কতটুকু করবে কেন করবে? এই জায়গাটাই। এটা করবে এই কারণে যে ইলেকশনের যে দাবিটা উঠেছে, সেই দাবির পথে একমাত্র বাধা এখন এনসিপি এই মুহূর্তে। ডক্টর ইউনূস স্যার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। অনেক বক্তব্য তার শুনেছি, মনোমুগ্ধকর বক্তব্য, কয়েক কোটি মানুষকে বক্তব্য দিয়ে উনি হিপনোটাইজ করতে পারেন, এই ক্ষমতা তার আছে, দেশের একজন অ্যাসেট। এই 8 মাসে উনি ওনার সেই অসাধারণ ক্যারিশমা দেশের স্বার্থে ব্যবহার করলেন না। ওনার আশেপাশের যে অ্যাডভাইজারি হ্যান্ড আছে, এই হ্যান্ডটা তাকে সাপোর্ট দিতে পারেনি। তিনি সাপোর্টিভ হ্যান্ড গড়েননি, সবকিছু করেছেন, একটা সুন্দর দেশ গড়ার টিম কেন করলেন না, এটা দুঃখের বিষয়। নাও বিএনপি ডক্টর ইউনূস স্যারের দুটো জায়গায় আমি মনে করি ক্রেডিবিলিটি ক্র্যাক ধরছে। প্রথম, তিনি বললেন 1000 বছরের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করে দেবো আমি। তার 1 মাস পরেই বললেন নির্বাচন করা সম্ভব না, আমি পদত্যাগ করব। এই জাপানে বললেন একটি দল ছাড়া কেউ ভোট চাচ্ছে না, অথচ কালকে তার সাথে মিটিং এ 26টি দল ভোট চেয়েছে, একমাত্র এনসিপি চায়নি। তো ওনার বক্তব্যের সাথে বাস্তবতা মিলছে না। ওনার চারপাশের অ্যাডভাইজাররা তাকে রোজি পিকচার দিচ্ছে, এই রোজি পিকচার দিয়ে উনি দেশ চালাতে এই পারবেন কথাটা না। আমরা আসলে এটা তিনি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এই কথাটা আমরা যখন সাবেক মানে আওয়ামী লীগ সরকার ছিল তখনও শুনতাম যে শেখ হাসিনাকে এই ভুল চিত্র দেয়া তাদেরকে দেয়া তার কাছে উপস্থাপন করা হচ্ছে। চিত্র কি শুধু উপদেষ্টারা দিচ্ছেন বা তার আশপাশে পরিবেশে যে মানুষগুলো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে মানুষের কথা বুঝবার কোনো উপায় তাদের নাই? দেখুন, একটা সুবিন্যস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক চর্চা যদি থাকে, তাহলে দেশের পালসটা দ্রুত বোঝা যায় এবং সেভাবে রিয়াক্ট করা যায়। অবশ্যই ডক্টর ইউনূস স্যারের কোনো দল নাই এখন পর্যন্ত, যদিও উনি এনসিপি কে আমরা ওনার দলই মনে করি, বাট এখন পর্যন্ত ওনার কোনো দল উনি দেশব্যাপী করেননি। ওনার তথ্যগুলো আসতেছে কোত্থেকে আমরা জানি না, তবে এটা আমরা অনুভব করি দেশের সব গোয়েন্দা সংস্থা, সব ব্যুরোক্রেসি, সব পুলিশ, সব আর্মি এই সরকারকে একযোগে সমর্থন করছে না কয়েকটা কারণে। তার মধ্যে একটি হচ্ছে এটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের মেয়াদ একদিনও হতে পারে, 10 বছর হতে পারে। এক্ষেত্রে ব্যুরোক্রেসি, পুলিশ সবাই সতর্ক। দুই, কিছু জায়গায় এত বেশি ইন্টারফারেন্স করা হচ্ছে যে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ব্যুরোক্রেসি তারা এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে না, এটাই খুব নর্মাল। দুই, নারী কমিশনের রিপোর্টের মতো বিতর্কিত একটি বিষয় এই সেন্সিটিভ সময় এই সরকারের কমিশন দিয়েছে, এটা কোনো ওয়াইজুম হতে পারে না। টাইমিংটা খুব রিফর্মের জন্য টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। দুই, আরেকটা হচ্ছে তিন, সরকারি কর্মচারীদের 7 দিনে চাকরি চলে যাবে, এরকম একটি উত্তপ্ত করাই অবস্থায় উনি লাভ দিয়েছেন। এই সময় কেউ এই আইন করে? ওই যে বললাম ইল অ্যাডভাইস, ওই যে বললাম তার তার ম্যাচিউরড একটা সার্কেল দিয়ে উনি দেশ চালাচ্ছেন না, যার ফলে যেটি হচ্ছে দেশটা চলছে না, দেশটা চলবে না দশ মানে বিষয়টা কি বছরের এরকম মধ্যে হচ্ছে তিনি লোক। যেই অ্যাটেম্পটাই নিচ্ছে সেই অ্যাটেম্পটাই আসলে সফল হচ্ছে না? মানে ঠিক সফল হচ্ছে না আমরা বলবো, কারণ আসলে সফলতা গতানুগতিক কাজগুলো হচ্ছে, কিন্তু আসলে 8 মাসে তো আমরা কোনো বড় সাফল্য দেখতে পারিনি। 10 লাখ জব ক্রিয়েশন, 100 বিলিয়ন টাকা আসা, বাংলাদেশ থেকে প্রচুর লোক বিদেশে যাওয়া, এই সংক্রান্ত বিষয়ে যে বিশাল বিশাল সাফল্যগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, যেটি বাংলাদেশকে বাঁচাবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাঁচা মরার সমস্যা বাংলাদেশ আছে। 27 লক্ষ লোক অতিদরিদ্র হয়েছে গত 8 মাসে, 27 লক্ষ। 18 লক্ষ নারী। তাহলে 8 মাসে 27 লক্ষ হলে পরের 8 মাসে হবে আরো 27 লক্ষ, তারপরে আবার 27 লক্ষ। অর্থাৎ 2-3 বছরের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে যদি আমাদের অর্থনীতিতে বুদবুদ সৃষ্টি না হয়। ঠিক সেই জায়গাতেই একটা নির্বাচন করে কি হবে? এটা সত্য, নির্বাচন করে যে সরকারি আসবে তারা আগের থেকে ব্যাপক উত্তম একটু সরকার একটু হবে যেহেতু এই এমনটি না। অর্থনীতির প্রসঙ্গে আসলেন, একটু ছোট্ট করে, যদিও আজকে আমি এই প্রসঙ্গে নিয়ে খুব বড় করে কথা বলবো না, অর্থনীতিবিদ যে অনেক বলছেন, তারপরে রাজনীতিক হিসেবে বাজেটটা একটু মানে হলো সেই বাজেট সম্পর্কে আপনার কি মূল্যায়ন, এবং এর সাথে একটা একটা বিষয় একটু জুড়ে দিই যে বাজেট ঘোষণার মানে আলোচনা সমালোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই বাজেট দেশের জন্য। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে নোবেল সহ 10টি আন্তর্জাতিক পুরস্কারে করমুক্ত করা হচ্ছে। মানে এটা কিরকম, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিভাবে এটি দেখেন? দুটি বিষয় মানে আপনি যদি একটু বিশ্লেষণ দেন ছোট করে, এবং এই প্রসঙ্গটা একটু বলেন। জি, আমি আসলে নোবেল, আম, একটা গল্প বলেছিলাম যে চৌসার যুদ্ধে আমাদের হুমায়ুন, উনি শেরশাহের কাছে কৌশলে পরাস্ত হয়ে যান। আহ, শেরশাহ সুর বাংলাদেশে যখন আসেন, হুমায়ুন তাকে সন্ধির প্রস্তাব দিয়ে সময় কালক্ষেপণ করে বর্ষায় নিয়ে যান। প্রচন্ড বর্ষায় নদীর পানি ফ্লো হয়, কামানের গোলা ভিজে যায়, এই অবস্থায় শেরশাহ হুমায়ুনকে অ্যাটাক করে,
হুমায়ুন সমস্ত প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেয়। তখন একজন মশক ভাই তার জীবন বাঁচায় এবং হুমায়ুন বলে এই মশক ভাইকে, তোমাকে আমি একদিনের জন্য হলো দিল্লির সম্রাট বানাবো। একদিনের জন্য ওনাকে দিল্লির সম্রাট বানানো হয়। উনি নিজের নামে একটি জায়গির আর মশক ভাইদের বেতন, মানে পানি বিভাগের বেতন বাড়িয়ে দেয়। তো ইউনূস স্যারের বিভিন্ন কাজে মনে হচ্ছে যে উনি খুব দ্রুত সব সমাধান করে ফেলতে চাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে তার ব্যাংকের সমস্যাগুলো সমাধান করা। তারপরে তার নিজের মামলাগুলো খুব দ্রুত পর্যায়ে শেষ হয়েছে একদিনের মধ্যে। তারপরে তার ট্যাক্সের বিষয়গুলো সমাধান করা, একটি ইউনিভার্সিটি করা, এগুলো খুবই তুচ্ছ ব্যাপার তার জন্য। এবং নোবেল নোবেল প্রাইজ উনি কি এটা বুঝিয়েছেন আমি জানি না, ট্যাক্সের এই বাজেটের এই পার্টটা আমি দেখিনি। উনি কি বুঝিয়েছেন যে অতীত নোবেল প্রাইজ আগের যেটা পেয়েছেন সেটা, নাকি ভবিষ্যতে পেতে পারেন সেটা? তো আমি সাধারণত না, আমি আইন তো আসলে হয় আমিও প্রসপেক্টিভ। বাজেট নিয়ে খুব আজকের বিষয়ে আলোচনা করবো না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিভিন্ন গণমাধ্যমের লিংক দিয়ে দিয়েছে নোবেল সহ কয়েকটি, মানে তখন মনে হলো যে আমরা তো আসলে দেখি অনেক আন্তর্জাতিক নোবেল লরেট আছেন যারা, যেমন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন আল গোর, এরকম অনেকেই আছেন। আম, রাশিয়ার একজন দিমিত্রি মুরাটভ, তেনারা আসলে তাদের নোবেলের প্রাইজ মানিটা বরং বিভিন্ন চ্যারিটিতে ডোনেট করেছেন। এরকম কিছু যদি আমরা দেখতাম তাহলে হয়তো ভালো হতো। আপনি বলছেন যে কিভাবে ট্যাক্স মাফ করে নিয়েছে, কিভাবে এই বিষয়গুলো হচ্ছে আর কি, তার সমস্যাগুলো সমাধান করে ফেলছে। যাই হোক, এই বিষয়ে খুব কথা না বলি, আপনি কি এই বিষয়ে আরেকটু বলতে চান, বাজেটের প্রসঙ্গে আরেকটু বলতে না, চান? বাজেট বিষয় নিয়ে আমরা বাজেটটা পুরো দেখি আসলে। আচ্ছা। যেটি হচ্ছে অনেক বড় বাজেট হয়েছে এবং প্রায় 4.5 লক্ষ কোটি টাকা এখানে কর আদায়ের চেষ্টা করা হয়েছে, যেটা কোনোভাবেই সফল হবে না। হুম। কোনোভাবে এটা আগেও হতো না। আগেও সবসময় অ্যাম্বিশিয়াস টার্গেট দেওয়া হতো, কিন্তু কাছাকাছি যেহেতু, এখন এটা কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যতটুকু কর সম্পর্কে জানি, হুম। কর আদায়ের হার অত্যন্ত কমে গেছে। আবার বিদেশি এইডও কমে গেছে, এফডিআইও কমে গেছে। তাহলে সরকার ইভেনচুয়ালি যেটা করবে, আগের সরকারের মতো ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হবে। হুম। যখন সরকার ব্যাংক থেকে লোন নেবে, তখন প্রাইভেট ইনভেস্টররা ব্যাংক থেকে আর লোন পাবে না। ঠিক ওই জাতাকলের মধ্যেই বাংলাদেশ আবার পড়ে যাচ্ছে। তো বাজেট অভ্যন্তরীণ নিয়ে আমরা সোর্স বেশি থেকে কথা বড় বলবো না। অঙ্কের। মূলত রাজনীতি ঠিক হলে অর্থনীতি ঠিক হবে, রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে এমন নজির বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। জি। মেসার শ্যাম পাটোয়ারি, আবার ওই পুরনো জায়গায় আসি, যে সেই হামলার ঘটনায় যারা জড়িতরা সেনা ক্যাম্পে গিয়ে তো সরি বলেছেন এবং তারা বলেছেন আর হবে না, আর হবে না। এটি কি আপনারা আস্থায় নিতে পারছেন? কারণ সম্প্রতি আপনারা ইফতার মাহফিল থেকে শুরু করে নানান রকম যেই আয়োজনই করতে গেছেন, জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আপনারা, এই জন্য আপনাদেরকে সেগুলো করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। আর হবে না, এটি কি আপনারা আস্থায় নিতে পারেন? রংপুরের খুব সুমিষ্টভাষী ব্রিগেডিয়ার জেনারেল সাহেব খুব মিষ্টি হেসে বলেছেন যে এটা রংপুরে হবে না, বাংলাদেশের কোথাও হবে না। তো আমরা সেনাবাহিনীর কথার উপর আস্থা রাখতে চাই। হুম। সকল দল তাদের মত প্রকাশ করবে, তাদের প্রোগ্রাম করবে, সেখানে অ্যাটাক হবে কেন? তো অ্যাটাক হচ্ছে কেন? তাত্ত্বিকভাবে জাতীয় পার্টিকে নিয়ে এনসিপি একটি আম, সংকটে পড়ে গেছে। প্রথম সংকট হচ্ছে জাতীয় পার্টিকে আম, জাতীয় পার্টি পালায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, জাতীয় পার্টির একটা বড় অংশ, কারণ আমি টকশোতে সুস্পষ্টভাবে আন্দোলনের পক্ষে কথা বলেছি, মেয়র মোস্তফা আন্দোলন করছে, এবং আমাদের চেয়ারম্যান সংসদে বলেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা মুক্তিযোদ্ধা। তো আমাদেরকে আন্দোলন বিরোধীও বলতে পারছে না। কিন্তু আমাদের ভোট আছে, উত্তরবঙ্গে ব্যাপক ভোট আছে, তার সাথে ফ্লোটিং ভোটের একটা সম্ভাবনা আছে। তার সাথে কোনো কারণে আমরা বড় বা ছোট একটি দলের সাথে জোট করে ফেলতে পারি যে কোনো সময়। ঠিক এর কোনো একটি ঘটনা ঘটলেই দেখা যাবে জাতীয় পার্টি বেশ উল্লেখযোগ্য সংখ্যক ভোট বা আসন পাচ্ছে। 91 সালে চরম প্রতিকূলতার মধ্যে আহ জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল, চরম প্রতিকূলতা, পোস্টার লাগাতে পারেনি, ভোট চাইতে পারেনি। 70টি আসনে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছিল। 96 সালে জাতীয় পার্টি 16% ভোট পেয়েছিল। এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাত দৃষ্টিতে তারা দেখছে না। জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে, জাতীয় পার্টিকে গর্তে ঢুকিয়ে ফেলতে পারলে, জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে, যেটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। জি, বরঞ্চ আপনি আমি শেষ বলছেন যে করে দিচ্ছি। আপনারা হয়তো বড় বা ছোট দলের সাথে জোট করে ফেলতে পারেন, মানে আপনাদের সাথে আরেকটা ট্যাগ আছে, মানে স্বৈরাচারের দোসরের বাইরে আরেকটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধাবাদী রাজনীতি করেন আর কি। কখনো আওয়ামী লীগের সাথে জোট, কখনো বিএনপি, যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন, কখনো বা গৃহপালিত বিরোধী দলের তকমা আপনাদের কপালে জোটে। এরকম কিছু বিষয় আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন, মানে করতে পারেন আপনি বলছিলেন, যদি করেন এরকম কোনো প্ল্যান হয়েছে, পরিকল্পনা আছে? উম সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য।
জাতীয় পার্টি আলোচনার যোগ্য, তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে। বাংলাদেশে তো এই যে গতকালকে আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন, দলগুলো কিন্তু আমরা চিনি না, এই প্রথম দেখলাম 6 মাস পরে 2 মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে। নাও, জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ, তবে জাতীয় পার্টি 91 সালে সম্পূর্ণ একা জোট করেছিল, সম্পূর্ণ একা, এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিলেন। এবং শাহাবুদ্দিন সাহেব, তার সবসময় সমালোচনা করি, কিন্তু তিনি কিন্তু 3 মাসের মধ্যে ভোট করেছিলেন, বিচার করেছিলেন, কিছু সংস্কারও করেছিলেন। এবং জাতীয় পার্টি 96 সালে একা ভোট করে 16% ভোট পেয়েছে। 2001 সালে জাতীয় পার্টির বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল। আমি যেটা ভিতরে 2001 সালে যেহেতু এরশাদ জেলে ছিলেন, শেখ হাসিনা এরশাদকে জেলে নিয়েছিলেন, জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি 2001 সালে। পরে জাতীয় পার্টি একা ভোট করে 14টি আসন পায়। ঠিক সে কারণেই জাতীয় পার্টি 8 সালে বা 6 সালে জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয়। আর 2001 সালে একটা ঘটনা ঘটে, যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই, যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নেই। 2001 সালের ঘটনা বলছি। এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে। ওই বন্দোবস্তের পরে আর কোন দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দলেরই। দেখা যাচ্ছে যেখানে তখন যেখানে 8 সালে আরেকটা মডেল আসলো, যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নাই, যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নাই। একই রকম 2008 সালে যেখানে জামাত ছিল সেখানে বিএনপি ছিল না, যেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল না। 14 সালের একতরফা ইলেকশনে গিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই এই কারণে যে আমাদের রিয়েল ভোট ব্যাংক, উত্তরবঙ্গ বা বরিশাল বা সিলেট বা চিটাগাং বা সাতক্ষীরা, রিয়েল ভোট ব্যাংক থেকে আমরা এমপি বানাতে পারি না। যে কারণে একটা ডামাডোলের নির্বাচন যেহেতু ছিল, যে আমি প্রত্যাহার করেছি, আমার পাশে পীরগাছা প্রত্যাহার করেছে, গাইবান্ধার 5টি আসন 5টি প্রত্যাহার করে, ওইখানে 5টি আসনেই অন্য এমপিরা এই 10-15 বছর ধরে রুল করেছে। যে কারণে আমাদের ওখানে সংগঠন নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে প্রথম হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের সার্বভৌমত্বের শক্তি, দেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রেখে দেশকে যারা ভালোবাসবে, 71কে যারা আত্মস্থ করবে, আমরা তাদের সাথে জোট করব প্রয়োজনে। তবে এই বিষয়ে সর্বোচ্চ সর্বময় ক্ষমতা অবশ্যই পার্টির চেয়ারম্যানের। উনি এ বিষয়ে সুচিন্তিত মতামত দিচ্ছেন। প্রতি সেকেন্ডে জাতীয় পার্টি, দেশের রাজনীতি পট পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে। তো সেক্ষেত্রে আমরা মনে করি ভোট কবে হবে, সকল দল অংশগ্রহণ করবে কিনা, এটা তো একটা রাজনৈতিক ভারসাম্যর বিষয়। এটা বললে অনেকে আমাদেরকে দালাল বলবে, অনেকে আমাদেরকে বলবে যে আমরা বিগত স্বৈরাচারকে পুনর্বহাল করছি। ব্যাপারটা মোটেও তা না। ব্যাপারটি হচ্ছে যখন আপনি দাঁড়িপাল্লার একটা সাইডে অনেক বেশি ভার দেবেন আর একটা সাইড ফাঁকা রাখবেন, তখন দাঁড়িপাল্লা আপনি ওজন করতে পারবেন না। নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন, আরেক পাশে কাউকে রাখলেন না, নৌকা ডুবে গেছে, ডুবে যায়। সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায়, এই বিএনপি 280টি আসন পাবে, 290টি আসন পাবে। 290টি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন? সামনের ভোটের চ্যালেঞ্জ হবে, এটি নিয়ে কেউ আসলে সেভাবে কথা বলছে না। আমি সংসদ থেকে দেখেছি বাংলাদেশের মূল সমস্যা ছিল দুর্বল, ছোট, ক্ষীণ, স্তিমিত বিরোধী দল। সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল লাগবে। যখন সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল হবে, অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। কারণ প্রতিটি এমপি একটা ইনস্টিটিউশন, প্রতিটি এমপি একজন পার্লামেন্টারিয়ান, তার পার্লামেন্টের প্রিভিলেজ আছে, সে যা ইচ্ছে তাই বলতে পারবে। তো 120 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, 140 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, তখন ন্যাচারালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। সেই জন্য সকল দল যদি অংশগ্রহণ না করে, আপনি কিভাবে 140 বিরোধী দল করবেন? এবং রাজনীতি হচ্ছে ভারসাম্যর খেলা। আজকে আওয়ামী লীগ আপনারা নাই, কি সামনে অংশগ্রহণ করবেন কিনা এবং আপনাদেরকে অংশগ্রহণ করতে দিবেও কিনা সেই প্রশ্নটা আগেও করেছি, এখনো করছি। সাথে সাথে ওই বিষয়টা আপনারা বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আপনারা জোট করতে পারেন, কাদেরকে বা কাদেরকে আপনারা মিল করছেন? জনগণ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জনগণ। এই জনগণের দেশের সাথে আর জোট করবেন না, জোট তো কোনো রাজনৈতিক দলের সাথে। হ্যাঁ, সেটা একটা মোর্চা, আমরা 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 মনে করি দেশের স্বার্থে এখন একটা 71 মোর্চা করা প্রয়োজন, মুক্তিযুদ্ধ মোর্চা করা প্রয়োজন। সেই মোর্চায় সকল দল থাকবে, সকল মত থাকবে, যারা বাংলাদেশকে ওন করে, 71কে ওন করে। আমি মনে করি এই মহান আন্দোলনের পরেও 24-এর আন্দোলনটা তো অসাধারণ ছিল, এবং আমরা জানি দেশে বিদেশে সকলে অংশগ্রহণ করেছে।
কিন্তু 71কে তো আন্দোলন অন করে করা, আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ সেই মোর্চায় থাকবে? 71 অন করে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দলই থেকে থাকে, আইনগতভাবে তো আওয়ামী লীগ তাহলে ভোট করতে পারবে না অবশ্যই। আর আওয়ামী লীগ এখনো পরিবর্তিত হয়নি, আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে। আওয়ামী লীগকে রিয়েলাইজ করতে হবে যে 24 সালের যত কনস্পিরেসি থিওরি তারা দিক, তারা জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলেছিল। তবে এই কথা সত্য, এখন বর্তমান সরকারের ব্যর্থতার কারণে, করিডোর ইস্যুর কারণে জনগণের একটা সেগমেন্ট এখন আবার আওয়ামী লীগের ভার্সনটাকে রিলেট করছে। রাজনীতি ন্যারেটিভস এর খেলা, একটা ন্যারেটিভস কিন্তু দাঁড়িয়ে গেছে, তিনটা ন্যারেটিভস দাঁড়িয়ে গেছে। একটা অংশ যারা আওয়ামী লীগের অংশ, তারা জেনুইনলি মনে করছে যে হয়তোবা দেশকে করিডোর দেয়নি দেখে ওই শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। একটা অংশ মনে করছে যে ডক্টর ইউনূস করিডোর দিয়ে হলো দেশ থাকতে চাচ্ছে না, দেশ বিক্রি করে দিয়ে দিতে যাচ্ছে। যে ন্যারেটিভ গুলো অনেক সময় আওয়ামী লীগকে বলা হতো যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ হিন্দু হয়ে যাবে, আওয়ামী লীগ আসলে বাংলাদেশ ইন্ডিয়ার প্রদেশ হয়ে যাবে, এই ন্যারেটিভসে কিন্তু আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আর আর যেটি ঘটবে, ন্যারেটিভস আরেকটি আছে যে ওয়াকার সাহেব উনি ক্ষমতা লোভী না, উনি 5 তারিখে ক্ষমতা নেননি, উনি এখনো ক্ষমতা চান না, উনি একটা ইলেকশন চান। ইঙ্গিতবাহী হচ্ছে উনি আর ইনক্লুসিভ অক্ষরটি বলেনি, এর আগে উনি ইনক্লুসিভ বলতেন। কারণ এই যে আইন হয়ে গেছে, উনি তো আইনের বাইরে যেতে পারবেন না, যখন যেটা আইন হবে ওটা উনাকে অবে করতে হবে। দুই, ওয়াকার সাহেব ক্ষমতা চান না, কিন্তু ইলেকশন ছাড়া ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান। এই পারসেপশনটা ডক্টর ইউনূসের জন্য কি ভয়ঙ্কর, তার মতো ব্যক্তিত্বকে কোথায় নামিয়ে আনা হচ্ছে। যারা তার অ্যাডভাইজার, যারা তার পাশে আছেন, যারা তাকে ব্যবহার করছেন হীন স্বার্থে, উনি ক্ষমতা থাকছেন, একতরফা ভোট হবে, ক্ষমতা যাবে বিএনপি। উনি ক্ষমতা থাকবেন, জামাতের নিবন্ধন প্রত্যাহার হয়ে গেল, এটা স্বাভাবিক। উনি ক্ষমতা থাকছেন, আজহার সাহেবের মৃত্যুদণ্ড থেকে উনিকে ছেড়ে দেওয়া হলো, এগুলো খুব নর্মাল। বিজয়ী শক্তি তার বিজয়টাকে এনজয় করবে বা প্রিভিলেজ করবে, এটা খুব নর্মাল। কিন্তু ওনাকে রেখে এগুলো করা হচ্ছে, যে কারণে ওনার হাই ইমেজ, গ্লোবাল ইমেজ একসময় কিন্তু প্রবলেমে পড়বে। উনি রাজনীতিতে সকল রাজনীতিবিদকে কাছে টানতে পারেননি। ওনার উচিত ছিল দেশটা গঠন করতে সকল রাজনীতিবিদকে, যারা দেশপ্রেমিক, যারা সৎ, যাদের হাতে রক্ত নাই, তাদেরকে পাশে নিয়ে ওনার মোর্চা করা উচিত ছিল। এই যে উনি মোর্চা করার সুযোগটা পেয়েছিলেন, কিন্তু এই উনি আর ক্যাটাগরির বাইরে জীবনে আরেকটা মোর্চা করার ক্যাটাগরি সুযোগ তৈরি হচ্ছে, পাবেন সেটা হচ্ছে স্বৈরাচারের দোসর, যে ক্যাটাগরিতে আপনারা আসলে কোনোভাবেই না। মানে তাদের মধ্যে যেতে পারছেন না। দেখুন যদিও আমি প্রথম একটু, সেই 5ই আগস্টের ডাকে আপনারা ছিলেন, তারপরে আর আপনারা যেতে পারছেন না। আমি আসলে এই জায়গাটিতে আরেকটু সার্বিক রাজনীতির আলোচনায় আসবো। জাতীয় ঐক্যমত কমিশনের 2য় দফা শুরু হলো, একটা মানে বরাবরের মতো আপনারা ডাক পাচ্ছেন না, একটু ওটা নিয়েও জানতে চাইবো। তবে আপনি বলছিলেন যে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া, এটিএম আজহারুল ইসলামের রিভিউ পিটিশনে মানে নজিরবিহীনভাবে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে যাওয়া এবং বিচারের নামে অবিচার হয়েছে, এরকম রায় আসলো। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, এবং সেটা একদম টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে। আপনার কাছ থেকে, এটি তো একটা বিষয় বটেই, আপনার কাছ থেকে আইনজীবী হিসেবে এবার একটু জানতে চাইবো, এইখানে আপনার কাছে উল্লেখযোগ্য কি কি দিক ভালো মনে হচ্ছে, কি কি দিক খারাপ মনে হচ্ছে। আরো সাথে একটা প্রশ্ন করেই দিই যে চিফ প্রসিকিউটর বলছেন যে এটি এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। কেবল অতীতের প্রতিশোধ নয়, অতীতের প্রতিশোধ প্লাস ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা, বিষয়টা এরকম মনে হচ্ছে। মানে এটাও একটা বিশ্লেষণ একটু জানতে চাই। দেখুন, যদি মোটা দাগে আমরা বলি দেশে মানুষ মারা গেছে, মানুষ মারা গেলে বিচার হবে, খুব নর্মাল। বিচারটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে হতে হবে কেন? আমরা কি আসলে একটা যুদ্ধ অবস্থায় ছিলাম? বিকজ এখানে একটু আইনগত বিষয়টা হচ্ছে, যখনই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল বা ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আন্ডারে কোনো ট্রাইব্যুনাল হবে, কোনো ট্রায়াল হবে, কোনো ল হবে, ওই লটা যদি ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলেও বাতিল হবে না। এটা আর্টিকেল 47-এ এই প্রোটেকশনটা দেয়া আছে যে যদি ওয়ার ক্রাইমের জন্য কোনো ল করা হয়, তাহলে সে লটা সংবিধান বা ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কন্ট্রাডিক্টরি হলেও বাতিল হবে না। তার মানে এই না যে আপনি ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল করবেন, কোনো মানবাধিকারই মানবেন না, ব্যাপারটা তা না। ওখানে রুলস অফ এভিডেন্স রিল্যাক্সড করা আছে। রুলস অফ এভিডেন্স, যেমন হেয়ার্স এভিডেন্স আপনি নর্মাল ট্রাইব্যুনাল নিতে পারবেন না, কিন্তু ওখানে পারবেন। সমস্যা হলো আর্টিকেল 47-এ বলা আছে, ওয়ার শব্দটা বলা আছে, যুদ্ধ। সেই যুদ্ধটা আমরা এখানে হয়েছে কিনা এটা একটা ব্যাখ্যা আসবে। দুই, ওখানে মোস্টলি স্ট্রেস করা হয়েছে প্রিজনার অফ ওয়ার, ব্যক্তি, অর্গানাইজেশন অ্যান্ড প্রিজনার অফ ওয়ার। এটা কনজাংটিভ না ডিসজাংটিভ একটু বলা মুশকিল। অর্থাৎ প্রিজনার অফ ওয়ার ছাড়া অ্যাবসেন্সিয়া ট্রায়াল করা যাবে কিনা, যদিও পরবর্তীতে আইনে বলা হয়েছে যে আপনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল করতে পারবেন, কিন্তু 47-এ অ্যাবসেন্সিয়া ট্রায়াল আছে কিনা
কারণ 47-এ প্রোটেকশন না থাকলে আপনি আইনে প্রোটেকশন আনলে সেটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাবে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে। দ্বিতীয় হচ্ছে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল পৃথিবীতে যতগুলো হয়েছে, যত আমার মনে পড়ে কোনো জায়গায় অ্যাবসেন্সিয়ার ট্রায়াল হয়নি আমার ধারণা, আমি যত জানি। এ বিষয়ে আমি বিশেষজ্ঞ একদমই না। আরেকটা ফেসবুকে দেখলাম, আমি এটা জানি না সত্য মিথ্যা, সেটা হচ্ছে ডিফেন্স লয়ার রাষ্ট্র থেকে যাকে দেওয়া হয়েছে, এটা অবশ্য আমি অথেন্টিসিটি বলবো না, তিনি খুব সম্ভবত আমাদের বন্ধুবর, খুব ভালো আইনজীবী, শিশির মনিরের অ্যাসোসিয়েট। শিশির মনির তো শিবিরের সভাপতি ছিলেন, অবশ্যই জামাত করেন এবং খুব ভালো মানুষ, খুব ভালো লয়ার। তার জুনিয়র ডিফেন্স লয়ার হতে পারে, কিন্তু জামাতের প্রবণ একজন আইনজীবী শেখ হাসিনা বা সরকারের পক্ষের লয়ার, তাহলে তো সবাই একই হচ্ছে, সবাই তো এক দলের হচ্ছে। বরঞ্চ এখানে নিরপেক্ষ জিরাই খান পান্না অথবা এইরকম যারা আছেন, আরো কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না, তারা আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু ন্যায় বিচারের পক্ষে, মানবাধিকার বিজ্ঞানী, এরকম কাউকে ডিফেন্স লয়ার দিলে এটা অনেকটা ভালো দেখাতো। জিরাই খান পান্না তো আগ্রহ প্রকাশ করেছিলেন যে তিনি সুযোগ পেলে শেখ হাসিনা লয়ার হতে হ্যাঁ, চান, সেটা মানে তাহলে হলো না কেন? মানে কি এটা কোর্ট বিবেচনায় থেকে কিভাবে দিতে হবে। আসলে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ পেল? আমার আসামি পক্ষের যে যখন কেউ পলাতক থাকলে তাকে সরকার থেকে যে আইনজীবী দেওয়া হয় সেটা নিয়োগ হয়েছে, অন্যান্য আসামিরা তো তাদের আইনজীবী দিয়েছেই। সেটা আসলে কি প্রক্রিয়া হলো আমরা জানি না, কিন্তু একটু অস্বচ্ছতা আছে। এবং যিনি নিজেই নিজেই চাবেন ফাঁসি হোক, যিনি নিজেই চাবেন শেখ হাসিনা সহ সকলের ফাঁসি হোক, তিনি কিভাবে শেখ হাসিনা আইনজীবী হবেন? প্লেন অ্যান্ড সিম্পল। এই জায়গাতেই আমার মনে হচ্ছে একটু একটু ক্লামজি হয়ে গেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দেখুন, জাস্টিস হ্যাজ নট অনলি হ্যাজ টু বি শোন, ইট হ্যাজ টু বি ম্যানিফেস্টলি শোন। যারা মারা গেছে তাদের যেমন ন্যায় বিচার আছে, যে আসামি আছে তাদেরও ন্যায় বিচার আছে। ন্যায় বিচারের যে ধাপগুলো, সে ধাপগুলো অবশ্যই এখানে ফলো করতে হবে। আর বিচার না হলে হবে না, নির্বাচন হবে না। আজহার সাহেব অ্যারেস্ট হয়েছে 12 সালে, মুক্তি পেলেন 25 সালে, 13 বছর। তো বাংলাদেশে কি 13 বছর ভোট হবে না? মানে বিচার নিয়ে যদি যারা ভোটের কথা বলছেন, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে। বিচারের মতো বিচার হবে, তো ভোট বলেছেন ভোটের মতো দৃশ্যমান হবে। বিচার, এখন তো লিটারেলি যদি বলি বিচার দৃশ্যমান হচ্ছে, টেলিভিশনে সরাসরি এখন সম্প্রচার করা দৃশ্যমান হচ্ছে, হচ্ছে, টিভিতে দেখা তাহলে তো যাচ্ছে। দৃশ্যমান বিচার হচ্ছে আর Exactly, কি। এখন তো তাহলে নির্বাচনের শর্ত দৃশ্যমান পূরণ বিচার হয়েছে না? হচ্ছে। এখন এখন হয়তো তারা কোন স্টেজে গিয়ে খুশি হবে। আসলে আমি বলছি যেটা, মানে এনসিপি ইজ এন অবস্ট্রাকশন ফোর্স হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন ঠেকাও, এনসিপির নাম চেঞ্জ করে দেওয়া উচিত নির্বাচন ঠেকাও কমিটি, নির্বাচন ঠেকাও পার্টি। তারা নির্বাচন চায় না। কেন চায় না? কারণ ভোটে গেলে, ওই যে বললাম, আনলেস ভোটে গেলে তারা বিএনপির ফুল সাপোর্ট এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে না দিলে এনসিপি ভোটে ভালো করতে পারবে না। তারা কিন্তু আসলে অথবা এটা বলছে না যে আমরা নির্বাচন চাই না, তারা শুধুমাত্র ওই সময়সীমা যখন বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটির তারা বিরোধিতা করছে যে একদম সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে না, এর জন্য মৌলিক সংস্কারটা করতে যতটুকু সময় লাগবে সেটুকু তারা চাচ্ছে। তারা তো আসলে নির্বাচন বিরোধী, এই বিষয়টা তারা অস্বীকার করে। তারা তারা বলছে জুলাই সনদ পেলে তারা না হলে করবে না, সংস্কার না হলে করবে না, বিচার না হলে করবে না। এটা তো এনলেস একটা মানে প্যান্ডোরার বক্স। বিচার 10 বছরও না হতে পারে, সংস্কার 10 বছরও না হতে পারে। আর যে সম্মুখ গঠিত 8 মাসে বিচার এবং সংস্কার হয়েছে, তাতে 800 বছর লাগবে বিচার হতে, 800 বছর লাগবে সংস্কার হতে। তো এটা তো, আর এনসিপি যদি নিজেকে রাজনৈতিক দল মনে করে, তাহলে রাজনৈতিক দলগুলোর পালস বুঝেই তাকে কথা বলতে হবে যখন সে রাজনৈতিক দল হয়ে গেল। আর যদি রাজনৈতিক দল হিসেবে না হয় সে, তাহলে সে সিভিল সোসাইটি বা অন্যদের মধ্যে কথা বলতে পারে। যদি প্রশাসন তাদেরকে সহযোগিতা না করে, বিএনপি তাদেরকে সহযোগিতা না করে, আমি সিম্পল রংপুরের 2টি আসন নিয়েই বলতে পারি। জাতীয় পার্টিকে তারা যেভাবে নিগৃহীত করছে, জাতীয় পার্টির লোক তো তাদের অ্যান্টিভোট দিয়ে দিতে পারে তীব্রভাবে। তারা যদি অ্যান্টিভোট পেয়ে যায়, নিজের ভোট একটা কাউন্ট করলো, কিন্তু অন্য পার্টি 3টা তার বিরুদ্ধে চলে গেল। রাজনীতিতে তো এই খেলাটা খেলতে হয় যে কোন কোন দলের আমি সহায়ক ভোট পাবো, কোনটা আমার কোর ভোট, কোনটা আমার অ্যান্সিলারি ভোট, কোনটা আমার ভাসমান ভোট। এতগুলো ফ্রন্টে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রশাসন, পুলিশ, আর্মি, 6টা ফ্রন্টে একসাথে যুদ্ধ করবেন? কোন সরকার 6টা ফ্রন্টে একটা যুদ্ধ করতে পেরেছে? কোন দল পেরেছে? কখনো পারবে না। এটি 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 নেগেটিভ রাজনীতির বাহক। আমি শেষ করে দিচ্ছি যে সরকার তো হলো মূলত 3টা অর্গান, আপনি জানেন, লেজিসলেটিভ, তারপরে হচ্ছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। কেউ কেউ বলে মিডিয়া ফোর্থ, ডিসরেলি বলেছে ফোর্থ অর্গান হচ্ছে মিডিয়া। কেউ কেউ বলে অডিটর জেনারেল ইজ দ্য 5th অর্গান, কেউ কেউ বলে ইলেকশন কমিশন ইজ দ্য 6th অর্গান। আমাদের সরকার আরেকটা অর্গান করে ফেলেছে, এটা মব। এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই, এই সরকার মবের ভয় দিয়েই দেশ চালাচ্ছে। এই মবটাকে আমরা মনে করছি বিচ্ছিন্ন, আসলে বিচ্ছিন্ন না। এটা খুব পারপেচুয়েটেড এবং প্ল্যান করে একটা ভীতিকর পরিস্থিতির মাধ্যমে রেখে শাসনের একটা প্রক্রিয়া,
যেটা ফেইল করেছে অবশ্যম্ভাবীভাবে, মবকে সরকার তার অর্গান বানিয়ে ফেলেছে। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস স্যার যথেষ্ট কঠোর হতে পারছেন না, কারণ তার নিয়োগকর্তা আর তার কাছের লোকজন যারা তার জন্য আন্দোলন করেছে, যারা তাকে এনেছে তার ভাষ্য মতে, তারা এই মবকে উস্কানি দিচ্ছে। এই যে রংপুরে আমাদের অ্যাটাক হলো, তার আগেই দেখা গেল সার্জিদের একটা পোস্ট ছিল। এর আগে হাসনাত গাজীপুরে অ্যাটাক করেছিল, সেখানেও তো ভয়াবহ ঘটনা ঘটেছে। এগুলো তো রাজনীতিবিদের কাজ না, এগুলো তো বড় রাজনীতিবিদের কাজ না। বড় রাজনীতিবিদের কাজ তো রায়ট ঘটানো না, বড় রাজনীতির কাজ হচ্ছে রায়ট না ঘটানো। এবং প্রত্যেকটি ঘটনার ঐতিহাসিক দায় থেকে যাবে। জাতীয় পার্টি কোনো রক্ত হাতে নাই, জাতীয় পার্টি কোনো মানুষ মানেনি, কোনো বড় দুর্নীতি করেনি, শুধু ভোটে অংশগ্রহণ করেছে। মূলত 24 সালের ভোটে অংশগ্রহণ করাটাই জাতীয় পার্টির অপরাধ। সেটা নিয়ে কত দায় শুনতে হচ্ছে জাতীয় পার্টিকে। আর যারা মব করছে, যারা আগুন দিচ্ছে, যারা অফিসে আগুন দিচ্ছে, যারা হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদের ঐতিহাসিক দায়টা কি পরিমাণ হতে পারে, এটা কি তারা ফ্যাদম করতে পারছে? এটা তারা ফ্যাদম করতে পারছে না। তারা বর্তমানে বাস করছে, বর্তমানটা এই যে বর্তমান না। মিথ্যা মামলা প্রসঙ্গে একটু জানতে চাই। যে আমি যেটা বলছিলাম যে জাতীয় পার্টির অফিসে যখন হামলা হলো, আপনি বলছিলেন যে আপনারা মামলা আসলে পুলিশ নেয় নাই এরকম। তারপরে আসলে কি হলো? কারণ আমরা আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেন, তিনি আসলে এই যে ঘটনাগুলো ঘটে, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা, অনেকে গ্রেপ্তার হয়ে আছেন, এই বিষয়গুলো মানে বলেন যে এই ঢালাও মামলাতে বিব্রত, কিন্তু কেউ মামলা করতে চাইলে আইনগতভাবে তাকে বাধা দেবার কোনো উপায় নাই। যার কারণে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা হয়, গ্রেপ্তারও হয়। মানে আনোয়ারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা, তার নামে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন, একদিন পরে সম্ভবত জামিন পেলেন। এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সরকার বলছে যে তারা বিব্রত হচ্ছে এরকম ঢালাও মামলা, ঢালাও গ্রেপ্তারের ক্ষেত্রে, কিন্তু আসলে কিছু করার নাই, কারণ আইন। কিন্তু যখন উল্টো পাশে মামলা করতে যাচ্ছেন আপনারা, তখন আসলে কি আইনে বাধা পাচ্ছেন? দেখুন, অবশ্যই ওই যে বললাম মব, এখানে সরকার মবকে ইউজ করছে, সরকার নিজেও মব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সরকারও মবকে ভয় পাচ্ছে। কারণ কিন্তু যখনই যখন আমরা মামলা পুলিশের করতে কাছে যান, যাচ্ছি, ধরেন মব তো হচ্ছে রাস্তার বাস্তবতা, পুলিশের কাছে যাচ্ছেন আপনারা বা যারা যাচ্ছেন তাদের, তারা তখন সেখান থেকে কি রিপ্লাই পাচ্ছেন? না, পুলিশে তো সেই মবের ভয় পাচ্ছে যে আমি মামলা নিব, আমার থানা ঘেরাও করবে, আমার চাকরি থাকবে না, আমাকে অপদস্থ করবে। পুলিশও তো ডিমোরালাইজড, পুলিশ তো তার কাজ করতে পারছে না। তো যে কারণে ওই যে যখন একজন অ্যাডভাইজার, কি অ্যাডভাইজার অসহায়ত্ব প্রকাশ করেন, তার মানে সরকার নাই, তার মানে রাষ্ট্র নাই, তার মানে কাঠামো নাই। কাঠামো গড়তে পারেননি, কাঠামো ধরতে পারেননি, কাঠামো অনুযায়ী কাজ করতে পারেননি। এর মাঝখানে অনেকগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটতো কোর্টে। এজলাসে যদি কোনো কোর্ট মামলা নিতে না চেত, তার কোর্টে হট্টগোল হতো। ওই যে মব, হট্টগোলের ভয়ে কোর্ট মামলা নিয়ে নিয়েছে, মামলা নিচ্ছেন। তো সেই যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার যে কামনা বাসনা বা যে ওথ, সেই ওথটা জুডিশিয়ারিকে করতে দেওয়া হচ্ছে না। জুডিশিয়ারি নিজস্ব অনেক সীমাবদ্ধতা আছে আভ্যন্তরীণ, কিন্তু তাকে যদি ফ্রিলি কাজ করতে দেওয়া হয়, সে কিছু ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে। আমাদের এখানে সেই 8 মাস আগে যারা আটক হয়েছে, তারাও এখন পর্যন্ত জামিন হয়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, তাদের বিরুদ্ধে চার্জশিটও দিচ্ছে না, চার্জশিট দিতেও পারবে না। কিন্তু সরকার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আপিল করা হয়েছে, 7 মাস 8 মাস ধরে তারা জেলে আছে কোনো অভিযোগ ছাড়া। এদের অনেকে হয়তো কিন্তু বা কিন্তু সরকার আন্দোলনের তো সময় আসলে মানে এখানে দেশেও তাহলে ছিল না। করার থাকে, তাই না ব্যারিস্টার শামীম পাটোয়ারি? কারণ যদি এই যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যদি রাষ্ট্রপক্ষ যদি জামিনের বিরোধিতা না করে, তাহলে তো আসলে জামিন পাওয়া সম্ভব। মানে রাষ্ট্র রাষ্ট্রপক্ষকে চাইলে, একটা, সরকার চাইলে তো তাহলে সম্ভব তারা তাদেরকে জামিনে বের করে। বিব্রত হয়ে কি লাভ অবশ্যই হচ্ছে? সরকার, বিব্রত হচ্ছে কেন সরকার? সরকারকে সরকারকে একটা চার্ট ফলো করতে হবে। সিসি ক্যামেরা এভিডেন্স, অথবা 164, অথবা ডিএনএ এভিডেন্স, অথবা কথাবার্তায় কাজে কারা কারা হত্যাকারীর সাথে ছিল, কারা কারা হত্যায় অংশগ্রহণ করেছে, আর কারা করেনি। যারা করেনি তাদেরকে সরকার নিজে থেকে জামিন দিয়ে দেওয়া উচিত। এরকম নজির বাংলাদেশে ঘটেনি, বাট ঘটা উচিত। যে আমরা 10,000 লোকের জন্য এসেছি, এদেরকে জামিন দিয়ে দেন, সরকারের কোনো আপত্তি নাই। সরকারের যদি আপত্তি না থাকে, বিচারক সেখানে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে জামিন দিতে পারেন। সেই ক্ষমতাটা কেন অ্যাটর্নি জেনারেল অফিস ইজ নট অ্যাটর্নি জেনারেল অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, উনি কিন্তু সরকারের অ্যাটর্নি জেনারেল না। এবং সংবিধানে অ্যাটর্নি জেনারেল একটা চ্যাপ্টার আছে, চিন্তা করতে পারেন, একটা চ্যাপ্টার সংবিধানে অ্যাটর্নি জেনারেলকে নিয়ে দেওয়া আছে। তাকে ন্যায় বিচার করতে হবে, এবং তার উপর দায়িত্ব অর্পিত হচ্ছে এ কারণে যে তিনি যেহেতু ল প্র্যাকটিস করেন বা তার অধীনে অনেক ল অফিসার আছেন, তিনি একটা লিস্ট করতে পারেন যে এদের এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকার কোনো কারণ নাই। ন্যায় বিচার যদি না থাকে সমাজে, তাহলে তো জঙ্গিবাদ বাড়বে, তাহলে সহিংসতা বাড়বে,
তারা তো একসময় সবাই অস্ত্র হাতে নিবে জি। এবং সেই অস্ত্রের যাক বিরুদ্ধে সেটা পুলিশ হচ্ছে না। দাঁড়াবে না। দেখা যাচ্ছে যে আপনি বলছিলেন যে ৮ মাস আগেও যারা গ্রেপ্তার হয়েছেন, জেলখানায় গেছেন তারা জামিন এখনো পাচ্ছেন না। আমি একটু এই যে আপনি বলছিলেন যে এটিএম আজহার তার মৃত্যুদণ্ড থেকে একদম খালাস পাওয়া বা আরো যেই শেখ হাসিনার আইনজীবী বা আসামি পক্ষের আইনজীবীরাও জামাতের লোকজন সেখানে আইনজীবীর দায়িত্ব পাচ্ছেন। আসলে কি পুরো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা জামাত নিয়ন্ত্রণ করছে? না, সেটা তো আমরা বলতে পারবো না। তবে যারা জামাতের নেতৃবৃন্দ মানে বা জামাতের চিফ সাথে প্রসিকিউটরও তো ওরকমই। তিনি আগে হ্যাঁ, জামাতের মানে জামাতে যুদ্ধাপরাধী ছিলেন, হিসেবে পরে যারা অভিযুক্ত ইউনিভার্সিটি হয়েছেন ছিলেন। তাদের আইনজীবী ছিলেন। আম, দেখুন, জামাতের নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকরও হয়েছে। এরপরে 17 বছর এই সরকার, একটা সরকার ছিল 16 বছর, সেই সরকারের পতন হয়েছে। পতন ঘটানোর ক্ষেত্রে জামাত মুখ্য ভূমিকা পালন করেছে। এখন জামাত তো তার যে রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা, এটা সে করবে। অর্থাৎ উম তাদেরকে যুদ্ধবন্দী ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত জামাত স্বস্তি পাবে না। আহ এই ক্ষেত্রে অবশ্যই জামাতের এই দাবি অযৌক্তিকও বলবো না, যেহেতু মানুষ মারা গেছে। কিন্তু ল মেনটেন করতে হবে, ন্যায় বিচার মেনটেন করতে হবে, আবেগ দিয়ে বিচার করা যাবে না, বিচারটা বস্তুনিষ্ঠ হতে হবে। আরেকটি হচ্ছে দেশ, দেশ তো চালাতে হবে। জামাত তো আর দেশ চালাবে না, সরকার গঠন করবে না এট দ্য মোমেন্ট, এবং একসময় অন্য সরকার আসবে, তারপর আরেক সরকার আসবে, তারপর আরেক সরকার আসবে। তো সেই ক্ষেত্রে সেই দেশটা কিভাবে চলবে, এইটার একটা কাঠামো তো সরকারকে করতে হবে। এই যে একটা কাঠামো তো জামাতকে করতে হবে, যেহেতু তারা উইনিং ফোর্স। ব্যাপারটা তো এমন না যে আমরা মধ্যযুগে আছি, সুলতান মাহমুদ বাংলাদেশ এসে ইন্ডিয়া দখল করলেন, সোনাদানা সব নিয়ে গেলেন, অথবা মোহাম্মদ ঘুরি আসলেন, তার প্রিয় স্লেবকে দিয়ে গেলেন, কুতুবুদ্দিন আইবক তুমি বা ভারতবর্ষ শাসন কর। ব্যাপারটা তা না। আমরা তখনও ভঙ্গুর ডেমোক্রেসিতে ছিলাম, এখনো ভঙ্গুর ডেমোক্রেসিতে আছি, বা ডেমোক্রেসিতে আছি। কোনো দলতন্ত্র বা রাজতন্ত্রে বাংলাদেশ রূপান্তর হয়নি, যে আগে আওয়ামী লীগের ছিল বাংলাদেশ, এখন জামাতের বাংলাদেশ হয়ে গেছে। নো, তখনও সবার বাংলাদেশ ছিল, এখনো সবার বাংলাদেশ আছে। তখনও আওয়ামী লীগ ভুল কাঠামোতে গেছে, এখনো কাউকে ভুল কাঠামোতে যেতে দেয়া যাবে না। এদেশের মানুষের মধ্যে ৭১ নিয়ে তীব্র প্যাশন আছে, ইসলাম ধর্ম নিয়ে তীব্র প্যাশন আছে। কোন রাজনৈতিক দল এই দুটো প্যাশনকে একত্রিত করতে পারেনি জাতীয় পার্টি ছাড়া। জাতীয় পার্টি মুজিবনগর সরকারের স্বীকৃতি দিয়েছে, সেখানে অসাধারণ মনুমেন্ট করেছে, মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিয়েছে, শুক্রবার ছুটি ঘোষণা করেছে, মসজিদ মন্দির সব জায়গায় বিদ্যুৎ বিল মকুব করেছে, এবং রাষ্ট্রধর্ম ইসলাম করেছে। কেন করেছে? একটা জাতীয়তাবাদ তৈরি করেছে, যেখানে ধর্ম থাকবে কিছুটা, যেখানে আবার পাশাপাশি আপনার ইয়াও থাকবে, ৭১ থাকবে, ৭১কে বাদ দিয়ে না, কোনোভাবেই না। এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা দেশের জন্য অসাধারণ একটা দর্শন হতে পারতো। আর আজকে হয়তো বা জামাত উইনিং ফোর্স, ডেফিনেটলি তারা রক্ত দিয়েছে, গুম হয়েছে। আমি দেখেছি আমার এলাকায় জামাতের ৭০,০০০ ৮০,০০০ ভোট আছে, তাদের নির্যাতন আমি নিজের চোখে দেখেছি, এবং আমি অহংকার করে বলবো আমি এমপি হওয়ার পরে তাদের নির্যাতন আমি হতে দেইনি, একদমই না। এটা জামাতের লোক স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু জামাত কি তার ৭১-এর ভূমিকার কোনো জাস্টিফিকেশন দিতে পারবে ক্ষমা চাওয়া ছাড়া? এবং জামাতের আমির, আমি তো মনে করি অসাধারণ প্রজ্ঞাবান ব্যক্তি। কোনো কোনো ক্ষেত্রে যখনই আজহার সাহেব রিলিজ হলেন, উনি কিন্তু প্রথমেই বললেন আমাদের আচরণে অনেক অতীতে কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন। উনি কিন্তু ৭১-কে মিন করেছেন, আমি যেটুকু বুঝছি। ৭১-এ বাংলাদেশে ধর্ষণ হয়েছে। পাকিস্তান আর্মিরা একটা থিওরি নিয়ে এসেছিল যে রেপ বাংলাদেশি গার্লস, যাতে আমাদের পাকিস্তানের ভোট বেড়ে যায়। হুম। ভোট কম তো আমাদের, আর ওদের মানুষ মেরে ফেলো, ওদের জমিটা নাও। কি অশ্লীল, কি নৃশংস! নিজের দেশের মানুষের উপরে সেনাবাহিনী রেলিয়ে ব্রাশ ফায়ার করেছে। আমরা যে মুসলিম ভ্রাতৃত্ব বলি, পাকিস্তান আর্মিও মুসলিম ছিল, আমরাও মুসলিম ছিল, আমাদেরকে মেরেছে। এবং আজকে যারা প্রচন্ড ভারত বিরোধিতা করে নানা কারণে, তখন যদি ভারত এই ১ কোটি লোককে আশ্রয় না দিত, ওই ৫০ লক্ষ লোক দুর্ভিক্ষে বাংলাদেশে মারা যেত বর্ডারে। এটা বাস্তব কথা। এবং ভারত যদি সেই সময় আশ্রয় না দিত, আমাদের এই যুদ্ধটা আরো ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৭ বছর চলতো, আরো অনেক লোক মারা যেত। এটা ভারতেরও বার্ডেন হতো, আমাদেরও বার্ডেন হতো। আমরা আদৌ স্বাধীন হতে পারতাম কিনা আমরা জানি না। আমরা তখন আরো বড় মাপের কলোনি হতাম, আগেও কলোনি ছিলাম, তখন আরো বড় মাপের পাকিস্তানের কলোনি হতাম। আরেকটা জিনিস আমি বলবো, ভারত বাংলাদেশকে স্বাধীন করে তার একটা স্ট্র্যাটেজিক অবস্থানে গেছে। তার ৩০০০ কিলোমিটার বর্ডার নিয়ে তাকে টেনশন করার কথা না, যদিও করতে হয়, কিন্তু ভারত কিন্তু তার সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। আর পাকিস্তান কিন্তু সারেন্ডার করেছে ভারতের কাছে, বিকজ অফ জেনেভা কনভেনশন।
ভারত চাইলে আরো 5 বছর 10 বছর জোর করে সেনাবাহিনী রাখতে পারতো। বঙ্গবন্ধু এসে ইন্দিরা গান্ধীকে বললেন আপনি আপনার সেনাবাহিনী সরিয়ে নেন। ইন্দিরা গান্ধী লাল হয়ে গিয়েছেন, কিন্তু সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন। যদি ভারতের বাংলাদেশকে প্রদেশ বানানোর ইচ্ছাই থাকতো, তাহলে সেনাবাহিনী রেখে দিত, অ্যানেক্স করে ফেলতো 10 বছরের জন্য। সেটি করেনি। তো যারা এই তত্ত্বগুলো দিচ্ছেন, দিল্লি না ঢাকা, কিন্তু তার তারা এই পরবর্তী যে ভূমিকা যেমন ধরুন নির্বাচনের ক্ষেত্রে যেভাবে সমর্থন দিয়ে আসছে ভারত, আপনারাও আসলে ভারতে গিয়ে বলে এসছেন কি কথা হলো সেটা বলা যাবে না, মানে যেই বিষয়গুলো তার পরবর্তীতে হলো, এখন আবার দেখছি ভারত ঠিক উল্টো কথা বলছে যে তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, যেটি আগে যুক্তরাষ্ট্র বলতে তারা এখন বলা বাদ দিয়ে দিয়েছে, এখন ভারত খুব বলা শুরু করেছে যে ইনক্লুসিভ নির্বাচন চায়। তো এই যে দ্বিচারিতা, এতদিন চাইলো না এখন চাচ্ছে, তো এটার তো মানে একটা প্রতিফলন থাকবেই নাকি? ভারত ইনক্লুসিভ ইলেকশন চায়নি, চায় না, এটা কখনো বলেনি। দেখুন আসলে আমরা সবাই মিলে তো ব্যর্থ হয়েছি, এটা অস্বীকার করা যাবে না, একটা অন্তর্বর্তী ইলেকশন করার। এবং 2018 সালের যে নির্বাচনটা, এদিকে সুযোগ করে দিয়েছিল সবাইকে, এই সুযোগটা সমূলে নষ্ট করা হয়েছে 2018 সালের ইলেকশনটা। এখন ভারত ইনক্লুসিভ ইলেকশন চাবে, এটা সবাই ইনক্লুসিভ ইলেকশনই চাবে, কেউ ইনক্লুসিভ ছাড়া ইলেকশন চাবে না। ভারতেরও আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার কারণে শেখ হাসিনার প্রতি তাদের স্নেহ ভালোবাসা বা আওয়ামী লীগের প্রতি তাদের একটি মমত্ববোধ অনেকাংশে বেশি ছিল। তারা বাংলাদেশের জনগণের সাথে রিলেশন করতে পারেনি, বাট রিলেশন করার মতো অনেক কিছু ছিল। তার মধ্যে একটি উদাহরণ দিই, কোভিড এর সময় সারা পৃথিবীর দরজা রুগীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের মন্ত্রী মিনিস্টাররা ব্যাংকক যেতে পারেনি, আমাদের মন্ত্রী মিনিস্টার সিঙ্গাপুর যেতে পারেনি। কিন্তু কোভিড এর সময়ও কিন্তু ভারত তার চিকিৎসার দরজা বাংলাদেশের রোগীদের জন্য রেখেছিল। যদি না রাখতো, তাহলে ওই সময় ক্যান্সারের অনেক রুগী এবং হার্টের অনেক রুগী যারা অর্ধেক চিকিৎসা হয়েছে, ফলো আপ করতে হবে, তারা কিন্তু মারা যেতে পারতো। এবং এখন যেমন আবার ভারতের চিকিৎসা বাংলাদেশে খুব কম, দরজাটা খোলা খুবই সীমিত। এবং এটাও ব্যর্থতা সরকার, এত ভারত বিরোধী সরকার একটা বিশাল হসপিটাল করলেন না কেন 8 মাসে? বিশাল একটা হসপিটাল সিটি করে ফেলতে পারতেন, যেখানে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা হবে। শুধু ভারত বিরোধিতা করা হচ্ছে, কিন্তু ভারতের সাথে আসলে যে জিনিসগুলোতে আমরা আমরা জানতে পারছিলাম ডিপেন্ডেন্ট, যে চীন বাংলাদেশে হসপিটাল করবে, বাংলাদেশে একটা বড় হসপিটাল করবে। এরকম